আজকের এই এক্সপ্লেনারে সবাইকে দারুণ একটা স্বাগত। নির্বাচনের পর রাজ্যের স্কলারশিপের নিয়মকানুনগুলো কিভাবে কাজ করবে সেটা নিয়ে অনেকের মনেই কিন্তু নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? আজ আমরা একদম সোর্স থেকে যাচাই করা তথ্য বিশ্লেষণ করে স্কলারশিপের টু জেড নিয়মকানুন নিয়ে একটা চূড়ান্ত গাইডবুক তৈরি করেছি। চলুন কোনো রকম ভূমিকা ছাড়াই সোজা মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 6টা ভাগে সাজিয়েছি। প্রথমত, কোন কোন প্রকল্প চালু থাকছে, দ্বিতীয়ত নম্বর বা শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে, তৃতীয়ত ভর্তি নিয়মাবলী, এরপর থাকছে স্কলারশিপ রিনিউয়াল, পঞ্চম ভাগে জানব বেসরকারি স্কলারশিপের কিছু গোপন ঝুঁকি এবং সবশেষে দরকারের সঠিক তথ্য কোথা থেকে পাবেন। তো 1 নম্বর পর্ব, চলমান রাজ্য প্রকল্পসমূহ। রাজ্যের শাসনভার বদল বা নতুন সরকার আসার পর পুরনো প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে একটা দুশ্চিন্তা তো থাকেই। তবে স্বস্তির খবর হলো, মুখ্যমন্ত্রী কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন যে ছাত্রছাত্রীদের জন্য যে জনপ্রিয় প্রকল্পগুলো আগে ছিল তার সবগুলোই বহাল থাকছে। অর্থাৎ তরুণের স্বপ্ন, স্বামী বিবেকানন্দ, নবান্ন, রূপশ্রী, কন্যাশ্রী এই সবগুলো সুবিধাই পাওয়া যাবে। শুধু তাই নয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সবুজ সাথীর মতো প্রকল্পগুলো একদম আগের মতোই চলছে। ব্যাপারটা সত্যিই দারুণ একটা পজিটিভ দিক, তাই না? আর এই যে 10,000 সংখ্যাটা, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা অনেকের জন্য একটা বড় সুযোগ। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠলেই সোজাসুজি এই 10,000 টাকার অনুদান মিলবে। আর এটা দেওয়া হয় স্পেসিফিক্যালি ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য, যাতে আজকের দিনে ডিজিটাল পড়াশোনায় কেউ পিছিয়ে না পড়ে। এবার আসি 2 নম্বর পর্বে, শিক্ষাগত যোগ্যতা। স্কলারশিপের দুনিয়ায় শুধু পাশ করলেই তো হবে না, আসল খেলাটা তো নম্বরের। সোর্সের তথ্য অনুযায়ী নবান্ন আর স্বামী বিবেকানন্দের মধ্যে নিয়মটা একদম ছকে বাঁধা। কেউ যদি 50 থেকে 59% মধ্যে নম্বর পায়, তাহলে তার জন্য আছে নবান্ন স্কলারশিপ। আর নম্বরটা যদি 60% বা তার বেশি হয়ে যায়, তাহলে সোজা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তবে হ্যাঁ, এখানে একটা কড়া নিয়ম আছে, একসাথে কিন্তু দুটো স্কলারশিপের সুবিধা নেওয়া যাবে না। নম্বরের ভিত্তিতে যে কোনো একটাই বেছে নিতে হবে। আচ্ছা, এই 60% নম্বর মানে আসলে ঠিক কত নম্বর? হিসাবটা খুব সোজা করে দিচ্ছি। ধরুন পরীক্ষাটা হলো 700 নম্বরের, তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে গেলে ঠিক 420 নম্বর তুলতেই হবে। যদি নম্বর 419ও হয়, তাহলে কিন্তু ওটা নবান্ন স্কলারশিপের আওতায় চলে যাবে। এই ছোট্ট সীমারেখাটা মাথায় রাখা ভীষণ জরুরি। এখন প্রশ্ন হলো, অ্যাপ্লাই করবেন কবে? সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের দিকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু এখানে একটা বড় ক্যাচ আছে। নম্বর যতই ভালো হোক না কেন, সরকারের বেঁধে দেওয়া একটা নির্দিষ্ট পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা আছে। পরিবারের আয় যদি সেই সীমার ওপরে থাকে, তাহলে কিন্তু এই স্কলারশিপগুলোর দরজা বন্ধ। 3 নম্বর পর্ব, ভর্তির বাধ্যতামূলক নিয়মাবলী। প্রশাসনিক নিয়মগুলো এখানে কিন্তু একদম লোহার মতো শক্ত। ব্যাপারটাকে একটা সিঁড়ির মতো ভাবুন। প্রথম ধাপ হলো নির্দিষ্ট নম্বর নিয়ে পরীক্ষায় পাশ করা, কিন্তু সেখানেই গল্প শেষ নয়। দ্বিতীয় এবং সবচেয়ে ভাইটাল ধাপ হলো পরের ক্লাসে বা শিক্ষাবর্ষে ভর্তি হওয়া। এই ভর্তি হওয়ার প্রমাণপত্র ছাড়া স্কলারশিপের তৃতীয় ধাপে পৌঁছানো বা টাকা পাওয়া কোনোটাই সম্ভব নয়। এবার জেনে নিন কি কি কারণে আবেদন সরাসরি বাতিল হতে পারে। ধরুন, কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে নিটের প্রস্তুতির জন্য 1 বছরের গ্যাপ নিল, ব্যাস স্কলারশিপের যোগ্যতা ওখানেই শেষ। পরের ক্লাসে বা ভোকেশনাল কোর্সে ভর্তি হওয়াটা একেবারে মাস্ট। আর হ্যাঁ, বৈধ পরিচয়পত্র থাকা এবং দেশের নাগরিক হওয়ার বিষয়টা তো একদম প্রাথমিক শর্ত। 4 নম্বর পর্বে আমরা দেখব স্কলারশিপ নবীকরণ বা রিনুয়ালের ফান্ডা। বিশেষ করে যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছেন, তাদের জন্য এটা খুব দরকারি। এখানে 3টে আলাদা পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথমটা খুব সিম্পল, গত বছর টাকা পেয়েছেন আর এবারও নম্বর ধরে রেখেছেন, তাহলে নিশ্চিন্তে রিনিউ করতে পারবেন। দ্বিতীয় পরিস্থিতি, গত বছর পেয়েছিলেন কিন্তু এবার নম্বর কমে গেছে, তাহলে রিনিউ হবে না। আর তৃতীয়টা হলো সবচেয়ে আফসোসের জায়গা, গত বছর দারুণ নম্বর ছিল কিন্তু আবেদনই করেননি। মনে রাখবেন, ক্লাস 12-এ উঠে কিন্তু নতুন করে আবেদন করা যায় না। নতুন আবেদন শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পরই হয়। পর্ব 5, বেসরকারি স্কলারশিপের ঝুঁকি।
স্কলারশিপের খোঁজে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে গিয়ে আমরা অনেকেই নানা চমকপ্রদ বিজ্ঞাপনের ফাঁদে পড়ি। চলুন এর ভেতরের সত্যিটা একটু খতিয়ে দেখি। সরকারি আর বেসরকারি স্কলারশিপের মধ্যে তফাৎটা কিন্তু আকাশ পাতাল। সরকারি ক্ষেত্রে নিয়ম খুব পরিষ্কার, যোগ্যতা থাকলে 100% গ্যারেন্টি যে টাকা আসবেই। কিন্তু বেসরকারি স্কলারশিপগুলোর ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি আলাদা। হাজার হাজার আবেদনকারীর মধ্যে হয়তো গুটি কয়েকজনকে বেছে নেওয়া হয়, অর্থাৎ আবেদন করলেই যে টাকা পাবেন তার কোনোই নিশ্চয়তা নেই। আর সবচেয়ে মারাত্মক ঝুঁকিটা কোথায় জানেন? ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনসে। অনেক সময় সেখানে ছোট্ট করে লেখা থাকে যে অন্য কোনো সরকারি আর্থিক সাহায্য পেলে এই স্কলারশিপটা বাতিল হবে, বা উল্টোটা। না বুঝে এমন জায়গায় সই করে দিলে দেখা যাবে বড় অঙ্কের সরকারি সাহায্যটাই হয়তো হাতছাড়া হয়ে গেল। তাই খুব সাবধান। একদম শেষ পর্বে চলে এসেছি আমরা, পর্ব 6, সঠিক তথ্যের সন্ধান। ধরুন স্কলারশিপের টাকা ঢুকছে না বা কোনো প্রসেস আটকে গেছে, তখন কি করবেন? সোশ্যাল মিডিয়ায় হাজারটা লোককে জিজ্ঞেস না করে সরাসরি সোর্সে যান। প্রসেসটা খুব ইজি। গুগলে স্কলারশিপের নামটা লিখে সার্চ দিন, সেখান থেকে শুধুমাত্র তাদের অফিসিয়াল সরকারি ওয়েবসাইটে ঢুকবেন। আর তারপর সেখানে দেওয়া টোল ফ্রি নম্বর বা ইমেলে যোগাযোগ করবেন। ব্যক্তিগত অ্যাকাউন্টের যে কোনো সমস্যার সমাধানের এটাই একমাত্র অথেন্টিক রাস্তা। আজকের এই এক্সপ্লেনারের শেষে সোর্সে আলোচিত একটা গভীর দার্শনিক প্রশ্ন দিয়ে আলোচনাটা টানছি। একটু ভেবে দেখুন তো, একজন শিক্ষার্থী প্রচণ্ড মেধাবী, কিন্তু শুধু তার পরিবারের আয় নির্দিষ্ট সীমার চেয়ে একটু বেশি বলে সে স্কলারশিপ পেল না, এটা কতটা ন্যায্য? অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্য করাটা যেমন 100 ভাগ জরুরি, তেমনি শুধুমাত্র মেধার স্বীকৃতি হিসেবেও কি স্কলারশিপ দেওয়া উচিত নয়? এই আয়ভিত্তিক নিয়মের কি কোনো পরিবর্তন দরকার? বিষয়টা কিন্তু সত্যিই ভাবায়। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের স্কলারশিপের জটিল নিয়মগুলো বুঝতে অনেকটাই সাহায্য করেছে।